বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি কাজী জহুরুল ইসলাম, ইনস্ট্রাক্টর রসায়ন, মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। আমাদের আজকের বিষয়বস্তু দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, রাসায়নিক বন্ধন। এই অধ্যায় থেকে প্রতি বছর প্রায় 2 থেকে 3 সেট প্রশ্ন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় আসে। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্ব সহকারে বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। আজ আমি চেষ্টা করব এই অধ্যায়টা যাতে তোমরা সহজেই খুব বুঝতে পারো, সেদিকে আমরা চেষ্টা করব। রাসায়নিক বন্ধন বুঝতে হলে প্রথমে আমাদের পদার্থের গঠন বুঝতে হবে। আমি একটা চিত্রের মাধ্যমে রাসায়নিক বন্ধনের পুরো প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করেছি। শুরুতেই যোজিত ইলেকট্রন ও যোজনী বুঝতে হবে। এর মধ্যে মৌলের যোজনী এবং যৌগমূলকের যোজনী রয়েছে। এরপর রয়েছে সংকেত। যৌগের সংকেত লেখার জন্য আমাদেরকে জানতে হবে মৌলের প্রতীক ও যোজনী এবং যৌগমূলকের প্রতীক ও যোজনী। যৌগের সংকেতের প্রকারভেদের মধ্যে রয়েছে দেখো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এরপরে রয়েছে মৌলের স্থিতিশীলতা অর্জন, অর্থাৎ কীভাবে একটা মৌল স্থিতিশীলতা লাভ করে বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। সেক্ষেত্রে আমাদের অষ্টক নিয়ম এবং দুই নিয়ম জানতে হবে এবং সেই সাথে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো কীভাবে লাভ করে সেটা জানতে হবে। সবশেষে রয়েছে রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের মাধ্যমে গঠিত যৌগ। বন্ধনের মধ্যে রয়েছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন, এবং যৌগের মধ্যে রয়েছে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ। তো এই একটা চিত্রের মাধ্যমে কিন্তু রাসায়নিক বন্ধনের সাথে সম্পর্কিত সকল বিষয়সমূহ কিন্তু ফুটে উঠেছে। এখন আমরা যোজিত ইলেকট্রন সম্পর্কে জানব। যোজিত ইলেকট্রন কি? কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজনী ইলেকট্রন বা যোজিত ইলেকট্রন বলে। অর্থাৎ কোনো মৌলের সর্ববস্থিত শক্তি স্তরে বা শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা ইলেকট্রনকে বলা হচ্ছে যোজনী ইলেকট্রন বা যোজিত ইলেকট্রন, এবং শেষ কক্ষপথকে বলা হচ্ছে যোজনী শেল। যোজনী ইলেকট্রন সংখ্যা হতে সহজেই কিন্তু কোনো মৌলের যোজনী বের করা যায়। কিভাবে? দেখো আমরা এখানে দুইটা চিত্র আমরা এখানে দিয়েছি, একটা হচ্ছে পটাশিয়াম এবং একটা হচ্ছে অক্সিজেন। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে পটাশিয়ামের আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা 19। তো দেখো প্রথম কক্ষপথে আমরা জানি 2টা থাকে, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 8টা এবং সর্বশেষ কক্ষপথে রয়েছে 1টি। তো এখানে যেহেতু সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, তার মানে এর যোজিত ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন কিন্তু 1 এবং এর যোজনীও কিন্তু 1। এখন প্রশ্ন হলো এর যোজিত ইলেকট্রন এবং যোজনী দুটাই 1 কেন? তো দেখো সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটা যোজনী ইলেকট্রন বলে আমরা জানবো, কিন্তু যোজনী এখানে 1 কেন সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। এই পরের চিত্রটা খেয়াল করো যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। তো এখানে প্রথম কক্ষপথে 2টা এবং পরের কক্ষপথে তাহলে বাকি থাকলো কটা? 6টা। সেই 6টা ইলেকট্রন এখানে দেওয়া হয়েছে। তো দেখো আমরা যেখানে যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা এখানে করি 1s2 2s2 2px2 2py1 2pz1, আমরা এভাবে ইলেকট্রনগুলোকে আমরা ভাঙছি। ভাঙার পর এখানে দেখো এখানে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? বিজোড় ইলেকট্রন আছে এই একটা, অর্থাৎ 2টা বিজোড় ইলেকট্রন আছে। এই যে কয়টা সর্বশেষ কক্ষপথে যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে সে কয়টা হচ্ছে তার যোজনী হচ্ছে তত হয়। এখানে আমি আরেকটা জিনিস যদি আমি এখানে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার রাসায়নিক বন্ধন গঠনের জন্য যে কয়টা ইলেকট্রন প্রয়োজন তার যোজনী তত হয়। যেমন যদি আমরা ধাতুর ক্ষেত্রে চিন্তা করি, ধাতু তো ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ার করে। ধাতু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে তার যোজনী তত হয়। যেমন পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, তাই এর যোজনী কিন্তু 1, অর্থাৎ সে 1টা ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। ঠিক একইভাবে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টক পূর্ণ হওয়ার জন্য কিন্তু 2টা ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ সে সহজে 2টা ইলেকট্রন কিন্তু সে গ্রহণ করতে পারবে। এই কারণে এর যোজনী হচ্ছে 2।
তো যোজনী এবং যোজিতের মধ্যে তাহলে পার্থক্য আমরা মোটামুটি বুঝতে পারলাম। কোনো ধাতব মৌলের সবচেয়ে বাইরের স্তরের যে ইলেকট্রন সংখ্যা এবং কোনো অধাতব মৌলের সবচেয়ে বাইরের স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে যোজনী বলা হচ্ছে। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেটা একটা হোক বা দুইটা হোক, নর্মালি কম সংখ্যক ইলেকট্রন থাকে ধাতুর ক্ষেত্রে, এবং অধাতব মৌলের যে বাইরের স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজনী বলবো। আর যোজনী আর যোজিত অ্যাকচুয়ালি একই জিনিস। যেমন এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখাইছি চিত্রে। তো প্রথম কক্ষপথে 2টা এবং পরের কক্ষপথে 6টা, অর্থাৎ যেহেতু এর সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে এবং অষ্টক পূরণ হওয়ার জন্য কিন্তু 2টা ইলেকট্রন দরকার, যার কারণে বলতে পারি আমরা অক্সিজেন যোজনী 2। তো দেখো রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ। প্রথমে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা যদি আমরা খেয়াল করি, অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। অণুতে পরমাণুসমূহ অর্থাৎ অণু এবং পরমাণুটা কি? পরমাণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা, সেটা হচ্ছে পরমাণু। আর অণুটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ পরমাণু মানে একটা, আর অণু মানে 2 বা ততোধিক পরমাণু যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি অণু। অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে, যে বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন গঠন কেন করে বা রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণটা কি? তো পরমাণুগুলো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো সবসময় কিন্তু ওই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়, অর্থাৎ দ্বিতীয় বা অষ্টক পূর্ণ হতে চায়। কারণ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো যদি আমরা খেয়াল করি, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা থাকে, আর হিলিয়াম ছাড়া বাকি যে নিষ্ক্রিয় গ্যাস মৌল আছে সর্বশেষে 8টা থাকে, যার কারণে তাদেরকে অষ্টক বলা হয়। তো এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো সবাই অর্জন করতে চায়। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো যদি সে একবার অর্জন করে ফেলে তাহলে কিন্তু তার আর বিক্রিয়া অংশগ্রহণ করা প্রয়োজন পড়ে না। তো যেমন আমরা খেয়াল করি যে হাইড্রোজেন অণু গঠনকালে, অর্থাৎ H2 অণু গঠনকালে 2টা হাইড্রোজেন পরমাণু একটা করে ইলেকট্রন কিন্তু শেয়ার করে। তাহলে একটা করে ইলেকট্রন শেয়ার করে কিন্তু সে হাইড্রোজেন অণু গঠন করতেছে। ঠিক একইভাবে আমরা যদি খেয়াল করি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি হচ্ছে? ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে কিন্তু বন্ধনটা গঠিত হয়। তো রাসায়নিক বন্ধন কয় প্রকার? রাসায়নিক বন্ধন প্রধানত 3 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। এছাড়াও আরও আছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এগুলো আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। দেখো আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সংজ্ঞাটা আমরা কীভাবে বলি? যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ। অর্থাৎ ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সে ক্যাটায়ন হয়ে যায়, এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন হয়ে যায়। তো এই ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, অর্থাৎ এক ধরনের আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, সেই যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের ফলে যে বন্ধনটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। এবং এক্ষেত্রে শর্ত হচ্ছে ধাতু এবং অধাতু হওয়া লাগবে, অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা যদি একটু ব্যাখ্যা খেয়াল করি, তো খেয়াল করো ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক কম। তো আয়নীকরণ শক্তির মান যেহেতু কম, তাই এরা কিন্তু সহজে সর্বশেষ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন কিন্তু এরা সহজেই ত্যাগ করতে পারে, এবং এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কিন্তু ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। এবং অধাতুর আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে অধাতুর আয়নীকরণ শক্তির মান যেহেতু বেশি, সেক্ষেত্রে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেক্ষেত্রে সে কী করে? ইলেকট্রন গ্রহণ করে, এবং ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে পরিণত হয়? ঋণাত্মক আয়নে। তো ধাতু ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তথা অ্যানায়নে পরিণত হয়েছে। এভাবে সৃষ্ট বিপরীত আধান বিশিষ্ট ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধান এবং অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধান, এর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, আর এই বলের মাধ্যমে তারা একে অপরের সাথে যুক্ত হয়। এটাই হচ্ছে আয়নিক বন্ধন। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের আয়নিক বন্ধনটা আমরা যদি খেয়াল করি, তো দেখো এই ম্যাগনেসিয়াম পরমাণুর
যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে আছে 2টা, পরের কক্ষপথে 4টা এবং সর্বশেষ কক্ষপথে 2টা আছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12। তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা, যার কারণে ম্যাগনেসিয়াম কিন্তু সহজে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এখন যে 2টা ইলেকট্রন ত্যাগ করবে সেই 2টা ইলেকট্রন কাউকে না কাউকে তো গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে অক্সিজেন পরমাণু কী করবে? সেই 2টা ইলেকট্রন সে গ্রহণ করবে। তো দেখো, খেয়াল করো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, প্রথম কক্ষপথে 2টা এবং পরের কক্ষপথে কয়টা আছে? 6টা, অর্থাৎ এই 6টা অষ্টক পূরণ কিন্তু হয় না। তো অষ্টক পূরণ করার জন্য ওর আরও 2টা ইলেকট্রনের প্রয়োজন। তখন কি করবে? তখন এই ম্যাগনেসিয়াম থেকে, ম্যাগনেসিয়াম যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এই ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে সেটা 2টা ত্যাগ করে অষ্টক পূর্ণ লাভ করতেছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন লাভ করতেছে। ঠিক একইভাবে অক্সিজেনও 2টা ইলেকট্রন সে গ্রহণ করে অষ্টক পূর্ণ অর্থাৎ নিয়নের কাঠামো সে অর্জন করতেছে। এইভাবে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে, অর্থাৎ দেখো এই কক্ষপথটা তখন থাকছে না। ঠিক একইভাবে এই অক্সিজেনও এই 2টা ইলেকট্রন গ্রহণ করে এরও সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ হয়ে গেছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়নে পরিণত হয়েছে, আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2- অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়েছে। এভাবে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। এটা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এরকম আরও উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কোন যৌগ? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। এরপর আসলে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের সঙ্গে আমরা কীভাবে বলতে পারি যে পরমাণু সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়। অর্থাৎ আয়নিক বন্ধনে আমরা দেখেছি যে ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের ফলে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী ক্ষেত্রে সেই ইলেকট্রনটা শেয়ার করে। এবং এখানে একটা লক্ষণীয় একটা বিষয় হলো যে আয়নিক বন্ধনে ধাতু এবং অধাতুর মধ্যে কিন্তু বন্ধন গঠিত হয়েছে, আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে 2টাই অধাতু। এবং আমরা জানি অধাতুতে কিন্তু ইলেকট্রন সংখ্যা নর্মালি বেশি থাকে, যার কারণে এরা ইলেকট্রন ত্যাগ করতে পারে না, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মান কিন্তু বেশি থাকে। তো এরা ইলেকট্রন হয় গ্রহণের প্রবণতা দেখায় অথবা ইলেকট্রন শেয়ার করার প্রবণতা থাকে। সেক্ষেত্রে যেহেতু 2টাই অধাতু, এই কারণে ইলেকট্রন এরা ত্যাগ বা গ্রহণ করতে পারে, এরা কী করে? ইলেকট্রন শেয়ার করে। তো ব্যাখ্যা দেখো, সমযোজী বন্ধনে পরমাণুসমূহ ইলেকট্রন কী করে? শেয়ার করে, এবং তাদের এই শেয়ারকৃত ইলেকট্রন উভয় নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে কিন্তু পরিভ্রমণ করে, এবং উভয় পরমাণু কার্যকরভাবে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং শেয়ার করা ইলেকট্রন উভয় নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে পরিভ্রমণ করার ফলে পরমাণু দুটি পরস্পরের সাথে সমযোজী বন্ধন সৃষ্টি করে। যেমন আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে 2টা হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ এই একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা হাইড্রোজেন পরমাণু, 2টা হাইড্রোজেন পরমাণু মিলে কি তৈরি হয়েছে? হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। এবং এখানে খেয়াল করে দেখবা যে এই হাইড্রোজেন পরমাণু এবং এই হাইড্রোজেন পরমাণুর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কিন্তু হিলিয়াম, এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, অর্থাৎ সেখানে 2-এর নিয়ম অনুসরণ করছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। এভাবে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। সমযোজী বন্ধনের আর কি উদাহরণ হতে পারে? তোমরা কি কেউ বলতে পারবা? যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর আসলে ধাতব বন্ধন। ধাতব বন্ধনের সঙ্গে আমরা বলতে পারি ধাতুর পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ একটা ধাতুর মধ্যে অনেকগুলো পরমাণু থাকে না, সেই পরমাণুসমূহ তো একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে তো আর একসাথে থাকে না। তো এই যে আকর্ষণ বল দ্বারা এই পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে ধাতব বন্ধন। দেখো, এখন ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে সেটা ধাতব বন্ধন। যেমন তোমার তামা বা কপারের তার, তারপরে লোহার বা আয়রনের তৈরি ছুরি, তারপরে কাঁচি, অ্যালুমিনিয়ামের তৈরি জানালা, তারপরে সোনার অলঙ্কারের মধ্যে যে একই ধাতু অসংখ্য পরমাণু, এগুলো পরস্পরের সাথে এই ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। দেখো, এখানে আমি একটা চিত্রের মাধ্যমে ধাতব বন্ধন বোঝানোর চেষ্টা করেছি। এখানে এই যে প্লাস প্লাস দ্বারা যেগুলো বোঝানো হয়েছে এগুলো হচ্ছে পারমাণবিক শ্বাস, এবং এই যে E- দেখছো না, এইগুলো হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন, এবং এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে কিন্তু ধাতুর মধ্যে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়।
তো আমি অল্প সময়ের মধ্যে রাসায়নিক বন্ধনের মৌলিক কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি, যদিও অনেক বিষয় আছে, তো আমার এই অল্প সময়ে এত কিছু কভার করা সম্ভব না। তারপর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যতটুকু কভার করা যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।